আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের মেজর সেবাকরাম। গল্পের শুরুতেই আমরা পাচ্ছি মেজর সেবাকরামের রিটায়ারমেন্টের দিন মিসেস সেবাকরাম পার্টিতে যাবেন, আর যাবার আগে কোনো একটা ঘটনার কথা মনে করে নিজের মনেই হাসছেন তিনি। কী সেই ঘটনা, যেই ঘটনা সেবাকরামের জীবন বদলে দিয়েছিল, ঝুমরি বাইয়ের সাথে সেবাকরামের বিয়ের কারণ হয়েছিল এবং তারপরে ফৌজি জীবনে তার বিভিন্ন সম্মান প্রাপ্তির পেছনেও ছিল সেই ঘটনা। চলুন শুনে নেওয়া যাক আশুতোষ মুখোপাধ্যায়ের মেজর সেবাকরাম। আর এই প্রসঙ্গে অনুরোধ করছি, আপনার কীরম লাগলো দয়া করে নিচের কমেন্ট বক্সে যদি জানান, আর ভালো লাগলে লাইক করেন তাহলে খুব ভালো হয়। সাবস্ক্রিপশনের কথা মনে করিয়ে দিচ্ছি। শুরু করছি আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের মেজর সেবাকরাম। সন্ধ্যার পর আজ বেশ একটু সময় নিয়ে আর বেশ একটু যত্ন করে প্রসাধন পর্বে মনোনিবেশ করেছেন মিসেস সেবাকরাম। মুখখানা হাসি হাসি। হাসি হাসি কেন, আয়নায় নিজের দিকে চেয়ে মাঝে মাঝে হাসছেনও মিটিমিটি। কিছুদিন আগেও পার্টি শুনলে গায়ে জ্বর এসেছে, গোমড়া মুখ করে প্রসাধন সেরেছেন। বিশেষ করে মেস ক্লাবের ডিনার পার্টি শুনলে না যাবার ফিকির খুঁজেছেন এই বয়সেও। যে হৈহুল্লোর কাণ্ড সব, বয়সের বাছবিচার নেই, ছেলে বুড়োতে মিলে ফষ্টি নষ্টির হাট। মিসেস সেবাকরাম একবার এক বছরের একটা লিস্ট করেছিলেন, গোটা বছরে কতগুলো পার্টি হলো, তাতেও অফিস পার্টি, অর্থাৎ যাতে তাঁর নিমন্ত্রণ নেই সেগুলো বাদ দিয়েছিলেন। তারপর কর্তাকে ঠাট্টা করেছিলেন, মিলিটারি চাকরি মানে তো শুধু পার্টি আর পার্টি। এই ঠাট্টার পরেই অবশ্য দুর্দৈব ঘটেছিল। চীনা আক্রমণে হিমালয়ের শান্তি নড়ে উঠেছিল। তখন এক এক কর্মক্ষেত্রেরই আবার আর এক রূপ দেখেছেন মিসেস সেবাকরাম। সার্ভিসের লোকগুলোকে নিয়ে যেন হরির লুট লেগেছিল। কে কোথায় ছিটকে পড়েছিল ঠিক নেই। আজ যে এখানে, কাল সে কোন সীমান্তে ঠিক নেই। সেদিনের কথা মনে পড়লেই একখানা হাসি হাসি মুখ বুকের তলায় খচখচ করে মিসেস সেবাকরামের। তার থেকে অনেক ছোট, অথচ কি নজরে যে দেখেছিল তাকে কে জানে। ক্যাপ্টেন বিট্ঠল, বড়জোর 40 হবে বয়স। মিসেস সেবাকরাম কোনো পার্টিতে গেলেই কাছে কাছে ঘুরঘুর করত। তিনি এদিক ওদিক তাকালেই 5 বার করে ছুটে আসত, কিছু চাই কি না জিজ্ঞাসা করত। চাই বললে খুশি হতো, চাই না বললে মুখখানা বেজার করত। মিসেস সেবাকরাম তার ওপরওয়ালা স্ত্রী, সেই হিসেবে কিছুটা অনুকম্পার পাত্র সে। তা এসব পার্টিতে লেডিদের অনুকম্পার পাত্র সকলেই, সে লেফটেন্যান্ট কর্নেলই হোক আর নবাগত লেফটেন্যান্টই হোক। সম্মিলিত পার্টিতে সামান্য অফিসারের স্ত্রীরও রাজরানীর মর্যাদা। তবু বড় অফিসারদের স্ত্রীদের ছোট অফিসাররা নিজেদের অগোচরেও কিছুটা সমীহ করে থাকে। কিন্তু সেদিন ক্যাপ্টেন বিট্ঠলের পানের মাত্রা বোধ হয় একটু বেশি হয়ে গিয়েছিল। সবিনয়ে চুপি চুপি প্রস্তাব করেছিল, ম্যাডাম, আজ যদি অনুমতি করেন, যদি অনুগ্রহ করে আমার সঙ্গে নাচেন। মিসেস সেবাকরাম পার্টির এই অধ্যায়টা বরাবর সন্তর্পণে পরিহার করে এসেছেন। 18-20 বছর বয়স থেকেই এই এক ধকল তাঁকে সামলে আসতে হয়েছে। বুড়ো বুড়ো ওপরওয়ালা অফিসারগুলো পর্যন্ত অনুগ্রহ প্রার্থনা করেছেন নাচবার, কিন্তু মিসেস সেবাকরাম নাচ শেখেনি মোটে। গোড়ায় গোড়ায় মেজর চেষ্টা করেছিলেন শেখাতে। অবশ্য চেষ্টা যখন করেছিলেন তখন তিনি মেজর নন, নতুন বয়সের লেফটেন্যান্ট। ছদ্ম কোপে তখন চোখ পাকিয়েছেন মিসেস সেবাকরাম। তোমাদের মিলিটারি চাকরিতে এত বউ ধরে টানাটানি কেন?
নিজেরা যা করছো করোগে যাও। কিন্তু এই বয়সে বিটঠালের ওই প্রস্তাবে যেমন অবাক হয়েছেন তেমনই বিরক্ত হয়েছিলেন। মেজরকে বলেও ছিলেন, ছোকরার একটা বিয়ের ব্যবস্থা করো, ওর মাথার গণ্ডগোল হয়েছে, আজ আবার আমার সঙ্গে নাচতে চেয়েছিল। মেজর সেবাকরাম হা হা করে হেসে উঠেছিলেন, বলেছিলেন, এবার থেকে তোমার বয়সের একটা কার্ড তুমি গলায় ঝুলিয়ে রেখো। সেই ক্যাপ্টেন বিটঠালের বিদায় পার্টি ছিল সেদিন। সুদূর ফ্রন্টে হাজিরা দেবার নির্দেশ এসেছিল তার ওপর। বিদায় সম্বর্ধনার পরে মেজরের সামনেই সে এসেছিল মিসেস সেবাকরামের কাছে। সৌজন্যের রীতি অনুযায়ী মিসেস সেবাকরাম তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, সুস্থ পরমায়ু কামনা করেছিলেন। ছেলেটা চুপচাপ খানিক তাকিয়েছিল তাঁর দিকে, তারপর অনুমতি প্রার্থনা করেছিল। আপনার হাতটা ধরতে পারি? মিসেস সেবাকরাম বিব্রত বোধ করেছিলেন। ওদিকে স্বামী নীরবে একটু ইশারা করেছিলেন। মিসেস সেবাকরাম একটা হাত তার দিকে বাড়িয়ে দিয়েছিলেন। দুই হাতে প্রগাঢ় আবেগে সেই হাতখানা নিয়ে নিজের ঠোঁটে ঠেকিয়েছিলেন ক্যাপ্টেন বিটঠাল। তারপরেও ধরে রেখেছিল কয়েক মুহূর্ত, তারপর সসম্ভ্রমে ছেড়ে দিয়ে বলেছিল, ম্যাডাম, এই 2 বছর আপনাকে বড় ভালো লেগেছে। হাসি, খুশি, দরদ, মর্যাদাবোধ সব মিলিয়ে আপনাকে দেখলেই মনে হয়েছে ইউ রিপ্রেজেন্ট মাদার ইন্ডিয়া। মিসেস সেবাকরাম স্বামীর দিকে চেয়ে দেখেছেন। চোখ দুটো তাঁর অদ্ভুত চকচক করছে। দেশের প্রসঙ্গে স্বামীর এই চোখ তিনি জীবনে অনেকবার দেখেছেন। মাসখানেকের মধ্যেই ফ্রন্ট থেকে ক্যাপ্টেন বিটঠালের মৃত্যু সংবাদ এসেছে। তার বীরত্ব আর দুঃসাহসিক মৃত্যুবরণের বিবরণও এসে পৌঁছিয়েছে। সকলে গর্ব অনুভব করেছে। গোপনে অনেকবার চোখের জল মুছেছিলেন মিসেস সেবাকরাম। এর কিছুদিন বাদেই নিজের স্বামীকে ছেড়ে দিতে হয়েছিল। মেজরকে হাজিরা দিতে হয়েছিল সুদূর লাদাখে। সেই দীর্ঘ সময়টা কিভাবে কেটেছিল মিসেস সেবাকরামের সে কেবল তিনিই জানেন। এই 2 ঘটনার পর থেকে বাকি এই কটা বছর পার্টির অনেক প্রগলভ হইচই, এমনকি নানা রকমের ফুর্তি দেখেও তিনি বিরক্ত হননি। আহা, কে কবে আছে আর নেই কে জানে, জীবনের তো এই দাম সব। কিন্তু আজ নিজের খুশির আমেজেই সুচারু প্রসাধন সম্পন্ন করছেন মিসেস সেবাকরাম। তার বয়স 50 ছুঁয়েছে। চুলের বোঝার ফাঁকে ফাঁকে অনেক জায়গায় পাক ধরেছে। কিন্তু সাজগোজ করে পার্টিতে গেলে সেখানকার 50 তাঁর দিকেই বেশি ঘেঁষে। মেজরের এখন 58, সব চুল সাদা। 2 ছেলে মিলিটারি কলেজে ভবিষ্যৎ সৈনিক হবার জন্য প্রস্তুত হচ্ছে। মেজর ঠাট্টা করেন, আমার সঙ্গে পার্টিতে যাওয়ার তোমার অনিচ্ছার কারণটা বুঝতে পারি। ছেলেদের বড় বোন ভাবে তো লোকে তোমাকে, আমাকে কি ভাবে কে জানে। এই বেপরোয়া রসিকতারও হেতু আছে। ছেলেরা সেবারে ছুটিতে বাড়ি আসতে একজন সদ্য পরিচিত ভদ্রলোক মিসেসকে জিজ্ঞাসা করেছিলেন, এরা আপনার ছোট ভাই নাকি? কিন্তু মুখে যাই বলুন মেজর, তার ওই চুলই সাদা হয়েছে, এখনো চওড়া বুকের ছাতি, পরিপুষ্ট হাতের কবজি। আনন্দে অনেক নব্য তরুণের হাত ধরে ঝাঁকুনি দেন যখন, তাদের কাঁধের হাড়ে লাগে। এই রসিকতা শুনলেই মিসেস সেবাকরাম রাগ করেন, আবার হেসেও ফেলেন। কিন্তু প্রসাধনরত মিসেস সেবাকরাম আজ হাসছেন অন্য কারণে। আজকের বিশেষ পার্টি বিশেষ করে তাঁদের জন্য, কিন্তু সেই কারণেও নয়।
জীবনের এক বিরাট অধ্যায় শেষ হয়ে গেল। চাকরি থেকে অবসর গ্রহণ করছেন মেজর সেবকরাম। সেই বিদায় উপলক্ষে এই সাড়ম্বর পার্টি। কিন্তু মিসেস সেবকরামের ঠোঁটের ফাঁকে কৌতুকের হাসিটুকু লেগে আছে একেবারে ভিন্ন কারণে। আজও এই খানিক আগে স্বামীর সঙ্গে সেই চিরাচরিত ব্যাপার নিয়ে ছদ্ম বাগবিতণ্ডা হয়ে গেছে এক প্রস্থ। ঠোঁটের হাসিটুকু তারই রেশ। মেজর বলছিলেন, যার জন্য জীবনের ঠিক এইখানটায় আজ এসে দাঁড়ানো গেছে তাকে সত্যি সত্যি কেউ চিনল না। মিসেস সেবকরাম হাসি চেপে দেয়ালের মস্ত অয়েল পেন্টিং ছবিটা দেখিয়ে নিরীহ মুখে জবাব দিলেন, কর্নেল ব্রাউনের কথা বলছো? চিনবে না কেন? মস্ত নামি লোক, তার উপর তোমার মতো এমন একজন মেজর তৈরি করে গেল। সেবকরাম মাথা নেড়েছেন। কর্নেল ব্রাউন নয়, আমি আমার ঝুমরির কথা বলছি। আজকে এই জায়গায় এসে দাঁড়ানোর পেছনে ঝুমরি বাইয়ের কেরামতি কতখানি কেউ জানলই না। বোকাগুলো জীবনভর শুধু আমাকেই বাহবা দিয়ে গেল। মিসেস সেবকরামের নাম ঝুমরি বটে, ঝুমরি বাই। কিন্তু এখন ভদ্রলোকটিও তাকে ঝুমরি বলে ডাকলে লজ্জা লজ্জা করে, কেমন ছেলে মানুষ লাগে নিজেকে। ছেলেদের সামনে ডাকলে তো চোখ রাঙান তিনি। মহিলাদের উদ্যোগের কোনো চাঁদার খাতা টাতায় সই করতে হলেও সংক্ষেপে লেখেন মিসেস জে সেবকরাম। ঝুমরিবাই শুনলে তবু একরকম, শুধু ঝুমরি শুনলে বয়স যেন অর্ধেক কমে যায়। সেই রকমই ভ্রুকুটি করেছিলেন ঝুমরিবাই। এই প্রসঙ্গ উঠলে যেমন করে থাকেন, বলেছিলেন, আমার কেরামতি জানা আছে। আসলে যার কেরামতি সে তোমার ওই গলায় ঝুলছে। তোমার এই চাটু বাক্যে যে ভুলবে সে একটি আস্ত বোকা। মেজরের গলায় ঝুলছে বড় লকেট শুদ্ধ একটা হার। আজ 36 বছর ধরেই এটা গলায় ঝুলছে তাঁর। 36 বছর আগে প্রথম যখন ফৌজের চাকরিতে ঢোকেন তিনি, তাঁর ঠাকুরদা এটি উপহার দিয়েছিলেন তাঁকে। উপদেশ দিয়েছিলেন, মন্ত্রপুত কবচের মতো এটি যেন সর্বদা গলায় রাখা হয়। ঠাকুরদা ছিলেন দূর অতীতের স্বাধীন মারাঠা বীর সৈনিক বংশের সন্তান। পরদেশি ফৌজে চাকরি নেবেন তার নাতি, এটা আদৌ মনঃপুত ছিল না। নিলেনই যখন এটা, তখন তার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, তোমার দেশের সম্মান তোমার গলায় থাকলো। সেই থেকে অনেকবার হার ছিঁড়েছে আর বদলেছে, কিন্তু মূল জিনিসটা অর্থাৎ সেই লকেট তেমনই আছে। ঝুমরিবাই এটা ইঙ্গিত করে মুখ ঝামটা দিয়েছিলেন, আর তারপর প্রসাধন করতে করতে আপন মনেই হাসছিলেন। সভার মধ্যে মেজর যে এই কাণ্ড করে বসতে পারেন, ঝুমরিবাই তা কল্পনাও করেননি। জীবনের যে একটি বিশেষ ঘটনা মেজরের কর্মজীবনে সোনার অক্ষরে চিহ্নিত হয়ে আছে, সেই কাহিনীটি আন্তরিক আনন্দে সভার বৃদ্ধ সভাপতি জুনিয়র অফিসারদের শোনাচ্ছিলেন। মেজরের সেই কাহিনী অনেকে অনেকবার শুনেছে, তবু বরাবরকার মতোই সরস লাগলো। আবারও আনন্দের সাড়া পড়ে গেল সবার মধ্যে। ঝুমরিবাই তখন খুশিতে গর্বে মাঝে মাঝে স্বামীর মুখখানা দেখে নিচ্ছিলেন। এবারে মেজরের কিছু বলবার পালা। উঠে দাঁড়িয়ে তিনি গম্ভীর মুখে বললেন, আমি দীর্ঘদিন ধরে খানিকটা অপরের প্রাপ্য অপহরণ করে আসছি। আজকের বিদায়ের দিনে সেটুকু স্বীকার করে যাওয়াই ভালো। এই মাত্র আমাদের জীবনের যে ঘটনা শুনে আপনারা আমাকে অভিনন্দন জানালেন, তার সবটুকু আমার প্রাপ্য নয়।
এই পর্যন্ত বলে তিনি অদূরে ঝুমরিবাইয়ের দিকে তাকালেন একবার। মিসেস সেবাক্রামের সংকটাপন্ন অবস্থা। দুই চক্ষু বিস্ফারিত করে তিনি নীরবে নিষেধ করতে চেষ্টা করলেন। এখানকার হুল্লোড়ের ব্যাপার তিনি তো জানেন, কিন্তু মেজর সেটা দেখেও দেখলেন না। উৎসুক শ্রোতাদের দিকে চেয়ে বলে গেলেন, বয়সকালে একটি মেয়েকে মনে ধরেছিল আমার। তাকে বিয়ে করবার জন্য ভেতরে ভেতরে ক্ষেপেই উঠেছিলাম, কিন্তু তখন ফৌজে সেই সামান্য চাকরি করি, আর জীবনটা কবে আছে কবে নেই ভেবে সেই মেয়ের বাবা আমার সঙ্গে তার বিয়ে দিতে রাজি হননি। যেদিন আমি ওই কাণ্ড করে আপনাদের কাছে ফেমাস হয়েছিলাম, ঠিক তার আগেই বিয়ের নাকচপত্র এসেছিল। ফলে আমার মাথায় তখন আগুন জ্বলছিল, এবং যা আমি করে বসেছিলাম সেই মেয়েটিকে না পাওয়ার সম্ভাবনার প্রতিক্রিয়াতেই বোধহয় আমি তেমনটা করতে পেরেছিলাম। অতএব আমার সেই ছেলে মানুষই বীরত্বের সঙ্গে একটি মেয়েরও পরোক্ষ কৃতিত্ব জড়িত ছিল। সেদিনের সেই মেয়েটি উনি, মিসেস সেবাক্রাম। হিয়ার হিয়ার হিয়ার, ওয়ান্ডারফুল, আরও শুনবো, আরও শুনতে চাই আমরা। আনন্দে খুশিতে সভাস্থল সরগরম। মিসেস সেবাক্রামের মুখ টকটকে লাল। আনন্দোচ্ছল অজস্র জোড়া দৃষ্টির আঘাতে তিনি ফাঁপড়ে পড়লেন। মেজর সেবাক্রাম গম্ভীর বললেন, আপনারা আজ আমায় বিদায় দিচ্ছেন, কিন্তু উনি তো দিচ্ছেন না, তাই নিজের নিরাপত্তার স্বার্থে আমি আর একটি কথাও বলবো না। সভা এবার মিসেস সেবাক্রামকে নিয়ে পড়ল। তাঁকেও কিছু বলতেই হবে। বিব্রত বিড়ম্বিত মুখে মিসেস সেবাক্রামকে উঠে দাঁড়াতে হলো। শ্রোতারা উন্মুখ। মিসেস সেবাক্রাম বললেন, পুরুষেরা মেয়েদের চিরদিনই নির্লজ্জ তোষামত করে থাকেন। মেজরের উক্তি সেই নির্লজ্জতারই চরম নিদর্শন। আসলে কার অপমান বরদাস্ত করতে না পেরে তিনি সেদিন ওই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেই বিচিত্র কাণ্ড করে বসেছিলেন, তার সঠিক প্রমাণ আছে আপনাদের মেজরের গলার ওই হাড়ের লকেটটিতে। আপনারা ওটা দেখলে খুশি হবেন। এবারে মেজর বিড়ম্বিত। চারদিক থেকে তরল রব উঠেছে। দেখবো দেখবো, উই মাস্ট সি। সভাপতি হাত বাড়াতে নিরুপায় মেজরকে গলা থেকে হারটা খুলে দিতে হলো। তারপর সেই লকেট শুদ্ধ হার সকলের হাতে হাতে ঘুরতে লাগলো। সকলের মুখেই শ্রদ্ধা এবং সম্ভ্রম। লকেটের পিছনে সুন্দর করে খোদাই করা ভারতের মানচিত্র, তার মধ্যে ভারত মাতা দাঁড়িয়ে। পার্টি শেষ হতে গাড়ি বাড়ির দিকে ছুটেছে। পেছনের সিটে মেজর এবং মিসেস সেবাক্রাম দুজনে দুধারে বসে। মাঝখানে ফুলের তোড়া। তাদের ছদ্ম গাম্ভীর্যে ফাটল ধরছে মাঝে মাঝে। আড়ে আড়ে এক একবার দুজনেই দুজনকে দেখে নিচ্ছেন। ফুলের আড়াল দিয়ে একখানা হাত মিসেস সেবাক্রামের হাতে ঠেকল। ড্রাইভারের অলক্ষ্যে তিনিও ঈষৎ আগ্রহেই হাতখানা ধরলেন। গাড়ি নির্দিষ্ট পথে ছুটে চলেছে। এইখানে মেজরের জীবনের বহুকাল আগের সেই স্মরণীয় ঘটনাটি ব্যক্ত করলে এই কাহিনী সম্পূর্ণ হতে পারে। সেই নতুন বয়সে মেজর সেবাক্রাম ছিলেন এক তোপখানার হাবিলদার মেজর। হাবিলদার মেজর থেকে মেজর হওয়া আর মন্ত্রী দপ্তরের আটদালি থেকে মন্ত্রী হওয়া প্রায় একই পর্যায়ের বিচিত্র ব্যাপার। মেজর সেবাক্রাম তাই হয়েছিলেন। তখন মাইনে ছিল মাসে 8 টাকা। তিনি ইংরেজ আমলে তোপখানার সিপাহী হয়ে ঢুকেছিলেন। খাওয়া পড়া ছাড়া ওই 8 টাকাই মাইনে পেতেন মাসে। অল্প লেখাপড়া জানতেন। সাহেবী আমলের ইংরেজি বলায় তার সুনাম ছিল, আর ছিল প্রচুর উৎসাহ আর উদ্দীপনা। ফলে ওপরের অফিসার ক্যাপ্টেন ব্যানার্জির প্রিয় পাত্র ছিলেন তিনি।
সিপাই থেকে নায়েক হয়েছেন, নায়েক থেকে হাবিলদার, এবং সেই অল্প বয়সেই হাবিলদার থেকে হাবিলদার মেজর। মাইনে তখন অলরাউন্ড 20 টাকা। তাঁদের পর্যায়ে সেদিনের মস্ত চাকরি। হাবিলদার মেজর নিজের ইউনিটের জওয়ানদের মধ্যে সর্বেসর্বা। তাকে ডিউটি ভাগ করে দিতে হয়, জওয়ানদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হয়। জওয়ানেরা যেমন সমীহ করত তেমনি ভালোবাসত তাঁকে। মোট কথা, সেই অল্প বয়সেই জওয়ানদের আকাঙ্ক্ষার স্বর্ণচূড়ায় উঠে বসেছিলেন হাবিলদার মেজর সেবকরাম। কিন্তু এই উন্নতির তেমন কদর ছিল না শুধু ঝুমরির বাবার কাছে। সেবকরাম ফৌজে চাকরি করে বছরের ছুটিতে একবার দেশে আসে। কোনো গণ্ডগোল বাঁধলে কোথায় কোথায় চলে যেতে হবে হোনেওয়ালা জামাইকে, এই সব ভেবে ঝুমরির বাবার এই বিয়ে মনঃপূত ছিল না। তার থেকে ফলের ব্যবসায়ী প্রভুজির ছেলেকেই বেশি পছন্দ ছিল তার। ঝুমরি সেবকরামের পড়শিনী। ছেলেবেলা থেকেই ভারী ভাব দুজনের। বড় হয়ে ফৌজে ঢোকার ফলে সেবকরাম ভেবেছিলেন তার কদর বাড়ল, কিন্তু উল্টো ব্যাপার দেখে তার চক্ষু স্থির। পারলে তক্ষুনি চাকরি ছেড়ে দেন, কিন্তু ফৌজের চাকরিতে একবার ঢুকলে ছাড়তে প্রাণ আনত। ঝুমরির বাবাকে চিঠি পত্রে অনেক বোঝালেন তিনি। ওদিকে ঝুমরি বাইও দোটনায় পড়লেন। গোলামি করতে যাওয়া তার আদৌ পছন্দ ছিল না। তাছাড়া বাবাও ন্যায্য কথাই বলছেন মনে হলো। বিয়ের পরেও তো জীবনের অর্ধেকটা সময় ছাড়াছাড়ি হয়ে থাকতে হবে। কর্মস্থলের প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে মায়ের লেখা ওদের শেষ জবাব পড়লেন সেবকরাম। সেদিন মা লিখেছেন যে ওরা শেষ পর্যন্ত এই বিয়েতে রাজি হলো না। চিঠি পড়ে সেবকরামের দুনিয়ার রসাতলে পাঠানোর আক্রোশ। পায়ে পায়ে তিনি চললেন টেন্টের দিকে। এদিকে বিদেশ থেকে এক নতুন ক্যাপ্টেন এসেছেন তখন, সাদা চামড়ার। গ্রাউন্ডে দাঁড়িয়েই তিনি তার কমান্ডিং অফিসার, অর্থাৎ এই ইউনিটের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ব্রাউনের কাছ থেকে কিছু কিছু জ্ঞান আহরণ করছিলেন। জওয়ানদের ভালোভাবে জেনে বুঝে পরিচালিত করবার সুবিধা হয় এরকম কোনো বই আছে কিনা খোঁজ করছিলেন নতুন উৎসাহী এই ক্যাপ্টেনটি। লেফটেন্যান্ট কর্নেল ব্রাউন জবাব দিলেন, আছে, কিন্তু তার কিছু দরকার নেই। জাস্ট গিভ দেম আ কিক অন দি ব্যাক অ্যান্ড দে উইল ডাই ফর ইউ। অর্থাৎ পেছনে একটা করে লাথি কষাবে, তাহলেই তারা তোমার জন্য প্রাণ দেবে। ঠিক সেই সময় সেবকরাম তাদের পেছন দিয়ে যাচ্ছিলেন। ক্যাপ্টেনের প্রশ্ন কানে আসতে দাঁড়িয়ে গেলেন, আর কমান্ডিং অফিসারের জবাব শুনে পায়ে পায়ে কাছে এগিয়ে এলেন। তারা পেছন ফিরে দাঁড়িয়ে পেছন থেকে আচমকা এক বিপুল পদাঘাতে 3 হাত দূরে হুমড়ি খেয়ে পড়লেন কমান্ডিং অফিসার ব্রাউন। নবাগত ক্যাপ্টেন বিমূঢ়, হঠাৎ এটা কি হলো? কমান্ডিং অফিসার মাটি থেকে উঠে দেখলেন পেছনে কে দাঁড়িয়ে। সেবকরাম শান্ত মুখে প্রশ্ন করলেন, ইউ মিন হি শুড কিক দিস ওয়ে স্যার? অর্থাৎ এইভাবেই কি লাথিটা মারতে বলছেন ওনাকে? কমান্ডিং অফিসারের কোমরে সেদিন যদি রিভলভার থাকতো তক্ষুনি সব শেষ হয়ে যেত। ওনার হাতে ছিল একটা স্টিক, তাই নিয়েই বাঘের মতো সেবকরামের ওপর ঝাঁপিয়ে পড়লেন তিনি। তারপর লপটালপটি দুজনে। সেবকরামের কপাল ফেটেছে, কমান্ডিং অফিসারেরও নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই বিরাট ব্যাপার ঘটে গেল। ততক্ষণে লোকজন ছুটে এলো, সেবকরামকে অ্যারেস্ট করা হলো, নিরস্ত্র করা হলো। এরপর কোর্ট মার্শাল। যুদ্ধের সময় হলে এই অপরাধে সেবকরামের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত। এখন যাবজ্জীবন কারাদণ্ড হবে, জানা কথাই। কোর্ট মার্শাল শুরু হলো। আইন অনুযায়ী নিচু পর্যায়ের 3 জন ভারতীয় অফিসারও থাকবেন। তাঁরা চেষ্টা করতে লাগলেন
যাবজ্জীবন কারাদণ্ড যদি 12-14 বছরে এনে দাঁড় করানো যায়। এদিকে এই বিচারে আসামি নিজেরও একজন সমর্থক বা আইনজ্ঞ দাঁড় করানোর রীতি। যত টাকা খরচ হোক সরকার তাকে আসামির ইচ্ছা অনুযায়ী এনে দিতে বাধ্য। সমর্থক প্রসঙ্গে সেবাগ্রাম তার প্রিয় অফিসার ক্যাপ্টেন ব্যানার্জির শরণাপন্ন হলেন। চতুর ক্যাপ্টেন ব্যানার্জি আবার এক ইংরেজ লেফটেন্যান্ট কর্নেলকেই এনে দাঁড় করালেন সেবাগ্রামের হয়ে সওয়াল করবার জন্য। এমন লোক বাছাই করলেন যার সঙ্গে ওই অফিসার কমান্ডারের খুব সদ্ভাব ছিল না। এই ইংরেজ লেফটেন্যান্ট এসেই হইচই বানিয়ে দিলেন। প্ররোচনার কারণ থাকলে কবে কোথায় কোন ইংরেজ সৈনিক অফিসারকে লাথি মেরেছিলেন তার নজির বার করলেন। অফিসার কমান্ডার নবাগত ক্যাপ্টেনকে যে পরামর্শ দিয়েছিলেন সেটা অস্বীকার করেননি। সেটাই তো প্ররোচনা। নিপুণ সুদক্ষ কর্মী সেবাগ্রামের দেশপ্রীতির জন্য শাস্তি না হয়ে তার পুরস্কার পাওয়া উচিত, এই সব বলে গলা ফাটালেন তিনি। হুলুস্থুল বেঁধে গেল এই নিয়ে। শেষ পর্যন্ত অফিসার কমান্ডারের সম্মান রক্ষার্থেই কোর্ট মার্শাল মাত্র 1 মাস কারাদণ্ড দিল সেবাগ্রামকে। হাবিলদার মেজরের পদমর্যাদা অবশ্য গেল তাঁর। দণ্ডের মেয়াদ ফুরলে আবার সিপাই থেকেই কাজ আরম্ভ করতে হবে সেবাগ্রামকে। ওদিকে সেবাগ্রামের দেশে পর্যন্ত নানাভাবে পল্লবিত হয়ে এই খবর চলে গেছে। সেখানে তিনি বীরের আসন লাভ করেছেন। ঝুমরিবাই ঘোষণা করে দিয়েছেন জেল থেকে বেরুলে সেবাগ্রামকেই বিয়ে করবেন তিনি। তার বাবাও এবারে হৃষ্টচিত্তে সায় দিয়েছেন। জেল থেকে বেরিয়েই সেবাগ্রাম দেখেন সামনে দাঁড়িয়ে সেই কমান্ডিং অফিসার ব্রাউন, যাকে তিনি পদাঘাত করেছিলেন। দুজনে দুজনকে দাঁড়িয়ে দেখলেন কয়েক মুহূর্ত। সাহেব এগিয়ে এসে তার সঙ্গে হ্যান্ডশেক করলেন, হেসে বললেন, আমার কোমরে এখনো ব্যথা আছে। নিজে কাঁধ ধরে নিয়ে গিয়ে কাজে বহাল করলেন আর তক্ষুনি আবার হাবিলদার মেজরের পদে প্রমোশন দিলেন সেবাগ্রামকে। বিয়ে কর্মস্থলেই হলো। কমান্ডিং অফিসার ব্রাউন বউ দেখতে এলেন। এসে এক ফাঁকে খুশি হয়ে বউকে বললেন, বি কেয়ারফুল, হি ক্যান কিক ওয়েল। হাবিলদার মেজর সেবাগ্রাম সলজ্জ হেসে এই প্রথম ক্ষমা চাইলেন ব্রাউনের কাছে। বললেন, সাহেব, সেই দিন এই ঝুমরির বাবা আমাকে প্রত্যাখ্যান করেছিলেন, আর এই দেখো বলে গলার লকেটটা তাকে উল্টে দেখিয়েছিলেন। বলেছিলেন, সেই ব্যথার ওপরে তুমি আরও কোথায় ব্যথা দিয়েছিলে দেখো সাহেব, এই দেশ যে আমার প্রাণ সাহেব। সাহেবের 2 চোখ চকচক করেছিল। একবার ঝুমরিকে দেখেছিলেন তিনি, আর একবার সেবাগ্রামের গলার লকেটটা। এরপর কমান্ডিং অফিসার ব্রাউন ক্রমশ অনেক ওপরে উঠেছেন, পুরো দস্তুর কর্নেল হয়েছেন। কিন্তু সেই সঙ্গে অলক্ষ্য থেকে সেবাগ্রামকেও টেনেছেন। সকলে অবাক হয়ে দেখেছে হাবিলদার মেজর সেবাগ্রাম হঠাৎ ভাইসরয়েস কমিশন অফিসার হয়েছেন, একদিন লেফটেন্যান্ট হয়েছেন, তারপর প্রশস্ত রাস্তা, লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, ক্যাপ্টেন থেকে মেজর। এর অনেক আগেই দেশ স্বাধীন হয়ে গেছে। কর্নেল ব্রাউন বিদায় নিয়েছেন, কিন্তু যাবার আগে ব্রাউন এনাদের সঙ্গে দেখা করে যেতে ভোলেননি। সেই পুরনো ঠাট্টাও করেছেন মিসেস সেবাগ্রামের দিকে চেয়ে। হি কিকস ওয়েল, দ্যাট ওয়াজ ওয়ান ব্রিলিয়েন্ট কিক, brought both you and me nearer. Don't you agree with me, madam? গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।